নতুন গল্প অল্প স্বল্প, অনলি অন রূপকথা। বাংলা সাহিত্য জগৎকে সাজাতে ও জীবন্ত করে তুলতে কিছু ভৌতিক, কাল্পনিক গল্প, কবিতা ও রহস্যের জাল দিয়ে সাজানো আমার এক বিশেষ নিবেদন রূপকথা। নমস্কার, আমি অঙ্কুশ মৈত্র। আজ আপনার জন্য আমার লেখা ভৌতিক গল্প আতঙ্ক। প্রধান চরিত্রে অ্যালেক্স ডিসুজা, অয়ন, মালতী, বয়স্ক মহিলা ও এডওয়ার্ড হোল্ডেন। গল্প পাঠে আমি মানে অঙ্কুশ, অ্যালেক্স ডিসুজা ও এডওয়ার্ডের চরিত্রে সার্থক সরকার, মালতী ও বয়স্ক মহিলার চরিত্রে সঞ্চিতা মেঘদার। শুরু হচ্ছে অঙ্কুশ মৈত্রের লেখা ভৌতিক গল্প আতঙ্ক। অনেক সময় আমাদের জীবনে এমন সব ঘটনা ঘটে যা কোনো যুক্তি বা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমি অয়ন বোস। বছর 10 আগের কথা। তখন সবে আমেরিকার অ্যাচিনসনে এক গেমিং কোম্পানিতে অ্যানিমেশনের কাজ পেয়ে দেশ ছেড়ে চলে আসি। দেশে থাকাকালীন জেনেছিলাম অ্যানিমেশন কোম্পানিতে কাজ করতে গেলে সকল এমপ্লয়ীদের কাছে ফার্স্ট ফ্যামিলি হওয়া উচিত অফিস। দিনরাতের হিসেব কখনো কারোর কাছে চাওয়া যাবে না। যারা এই চাকরি করতে এসে বাড়ির পথ ভুলেছে তাদের উন্নতি আটকায় কে? কিন্তু এইসব কথা সদ্য বিবাহিত স্ত্রীকে কি করে বোঝানো যায়? তাই বিদেশে চাকরির সুযোগটা আসতেই স্ত্রী মালতীকে সঙ্গে নিয়ে আমি বেরিয়ে পড়ি। এখানে কাজের চাপ খুব কম আর আর্টিস্টদের যোগ্য সম্মানও দেওয়া হয়। নতুন জায়গা বলে প্রথম আমার একটু অসুবিধা হলেও পরে ব্যাপারটা স্বাভাবিক হয়ে যায়। ইদানিং আমার অফিসে অ্যালেক্স ডিসুজা নামে একজনের সাথে বেশ বন্ধুত্ব হয়েছে। ছেলেটা খুব হেল্পফুল। আমরা এখানে আসা থেকে নানাভাবে আমাদের সাহায্য করেছে। তার জীবনে একটাই নেশা, সেটা হলো অ্যাডভেঞ্চার। একদিন ওকে বললাম, অ্যালেক্স, অফিসের কাছাকাছি কোনো বাড়ি ভাড়া পাওয়া যাবে? তুমি তো জানো এখন আমরা যেখানে থাকি সেই জায়গাটা অফিস থেকে অনেকটা দূরে। এই কথায় অ্যালেক্স একটু ভেবে বলল, ইয়ো, এখান থেকে গাড়িতে 10 মিনিট পথ গেলেই মসৌরি নদী। তার কিছুটা আগে একটা ভালো বাড়ি আছে, বেশ সাজানো গোছানো বাড়ি, বুঝলে। মালিক তার ওয়াইফকে সেটা গিফট করেছিল। এখন আর তারা বেঁচে নেই, তবে শুনেছি তার ছেলে নাকি ওই বাড়ি দেখাশোনা করে। যদি তুমি বলো তো কথা বলে দেখতে পারি। বললাম, আজ তাহলে কথা বলে জানাও। তবে একটা শর্ত আছে। বলে ফেলো, কি শর্ত? বাড়ি পছন্দ হলে একটা পার্টি দিতে হবে নিজেদের মধ্যেই, আর সেখানে বৌদির হাতের রান্না করা কোনো ইন্ডিয়ান ডিশ খাওয়াতে হবে আমাকে। বেশ, তবে এটা বলতে পারি, বাড়ি পছন্দ না হলেও পার্টি হবেই। তাহলে আজই আমি কাজে লেগে পড়ছি। সন্ধ্যার মধ্যে খবর পেয়ে যাবে বন্ধু। খবর এলো পরদিন। আমরা যখন সেই বাড়ির সামনে এসে হাজির হলাম তখন মালতী একবার বাড়িটা দেখেই আনন্দে বলে উঠল, কি সুন্দর জায়গা গো, এ যেন স্বপ্নের রাজ্যের মতো।
এই কথা শুনে অ্যালেক্স বলল, ভিতরে চলুন, ভিতরটা আরো ভালো। দক্ষিণের জানালা খুললেই মিসৌরি নদীটা দেখা যায়। ওরা বাড়ির ভিতর চলে যেতেই আমি বাড়ির চারিপাশটা ঘুরে দেখতে হাঁটতে লাগলাম। সবুজ ঘাসের উপর চারদিক খোলা সাদা কালো রঙের দোতলা বাড়িটা বেশ বড়। বাড়ির প্রবেশ পথের শুরুতেই একধারে গাড়ি রাখার গ্যারেজ। সেটাকে পিছনে ফেলে ভিতরের দিকে এগোলে চোখে পড়ে পথের দুই ধার দিয়ে নানান রকমের ফুলের গাছ সুন্দর করে সাজানো। সেই পথ ধরে অনেকটা হেঁটে গেলে বড় একটা ফোয়ারা, তার উপর পাথরের তৈরি নারী মূর্তি হাতে জলের ঘড়া নিয়ে অভ্যর্থনার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এই ফোয়ারাকে গোল করে ঘিরে চারটে পথ চলে গেছে বাড়ির চারদিকে। একটা বাড়ির গেটের দিক নির্দেশ করে, পাশাপাশি দুটো পথ বাড়ির পিছনের দিকে চলে গেছে। সামনে 10-12টা সিঁড়ি ভেঙে উঠলে তবেই ঘরের দরজার দেখা মেলে। বাড়ির পিছনে লম্বা লম্বা গাছের জঙ্গল চলে গেছে বহু দূরে, আর জঙ্গলের গাছগুলো নিজেদের মধ্যে যুক্তি করে নীল আকাশের অনেকটা অংশ ঢেকে দিয়ে কোনো মায়া জড়ানো ছায়ার জগৎ তৈরি করেছে। পাশাপাশি কোনো বাড়ি না থাকলেও কিছুটা দূরে দূরে দু একটা হাল ফাসানের বাড়ি চোখে পড়ল। সিঁড়ি ভেঙে উপরে উঠতেই দরজার পাশের দেওয়ালে একটা নেম প্লেট, তাতে লেখা আছে ক্রেলি হাউস 1979। দরজা দিয়ে ঘরে ঢুকতেই দেখলাম ঘরটা বেশ বড়। সোফা সেট ছাড়াও দামি দামি আসবাবপত্র দিয়ে ঘরটা সুন্দর করে সাজানো। এটাই বসবার ঘর, তার পাশে রান্নাঘর আর একটা গেস্ট রুম। শোবার ঘর সবকটাই উপরে। সিঁড়ি ভেঙে দোতলায় উঠে অন্যান্য ঘরগুলোও দেখে নিলাম। বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে মোট 3টে বড় ঘর, কিন্তু যেখানেই যাই সব জায়গার দেওয়ালের রং কালো। এই ব্যাপারটা আমার মনের মধ্যে একটা রহস্যের আবহ তৈরি করলো। তখনই বাড়ির বাইরে গাড়ি থামার শব্দ কানে এলো। অ্যালেক্স ছুটে গিয়ে কিছুক্ষণের মধ্যেই একজনকে সঙ্গে করে ঘরে ঢুকল। বছর 45-এর ভদ্রলোক, হাসি হাসি মুখ, বেশ বলিষ্ঠ চেহারা, প্রায় 6 ফুটের কাছে হাইট। পরনে কালো রঙের ফুল প্যান্টের উপর সাদা টেরিলিনের বুশ শার্ট, ঠোঁটের এক কোণে জ্বলন্ত চুরুট। অ্যালেক্স পরিচয় করিয়ে দিল। আমার বন্ধু অয়ন বোস, ইনার ওয়াইফ মিসেস মালতী বোস, আর ইনি হচ্ছেন এই বাড়ির মালিক এডওয়ার্ড হোল্ডেন। ভদ্রলোকটি ঘরের সোফায় বসতেই বললেন, তুমি করেই বলছি, দেখে তো মনে হচ্ছে আমার চেয়ে বয়সে তোমরা অনেক ছোট। তা তোমাদের এই বাড়ি পছন্দ হয়েছে তো? বললাম, বাড়ি খুব ভালো, শুধু ঘরের ভিতর প্রতিটা দেওয়ালের কালো রং বাড়িটাকে যেন রহস্যময় করে তুলেছে। আমার কথায় মিস্টার এডওয়ার্ড অট্টহাস্য করে বললেন, আমার ফ্যামিলিতে সবাই রহস্যটাই বেশি পছন্দ করে, আর এটাও তো সত্যি, রহস্যের মধ্যেই তো থাকে রোম্যান্সের গন্ধ। কি অ্যালেক্স, ঠিক বললাম তো? অ্যালেক্স মাথা নেড়ে বলল, তাহলে বাড়ির চাবিটা দিয়ে দিন স্যার। তখনই মিস্টার এডওয়ার্ড গম্ভীর গলায় বললেন, চাবি দেয়ার আগে একটা কথা বলে দেওয়া ভালো। তোমরা এখানে যতদিন ইচ্ছা থাকতে পারো, তবে
মাঝরাতের দিকে দরজায় কোনো শব্দ শুনতে পেলে বাড়ির দরজা খুলবে না। আমি চমকে উঠে বললাম, কেন? এখানে চোর বা ডাকাতের উপদ্রব আছে নাকি? মিস্টার এডওয়ার্ড সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, ইয়াং ম্যান, এই ঘরে অনেক দামি জিনিস আছে। চোর ডাকাত হলে কবেই সব চুরি হয়ে যেত। আমি বলছি ভূতের কথা। দিনের আলোয় কথাটা শুনে হাসি পেয়ে গেল। বললাম, ওইসবে আমি বিশ্বাস করি না। আমার কথায় সায় দিয়ে অ্যালেক্স বলল, এখন ভূতের চেয়ে মানুষকে দেখলে বেশি ভয় লাগে। আমরা সবাই মনে মনে হাসলেও মিস্টার এডওয়ার্ড ভারিক্কি মুখে বললেন, আর একটা কথা, বাড়ির পিছন দিক থেকে জঙ্গল শুরু হয়েছে। সেখানে অনেক পশু পাখি জীব জন্তু আছে। তারা অনেক সময় জঙ্গল ছেড়ে বাড়িতে চলে আসে। ভয় পেয়ে তাদেরকে ভুলেও যেন প্রাণে মারতে যেও না। ওরা কারোর ক্ষতি করে না। ঠিক আছে ইয়াং ম্যান, আমি চলি। দরকার পড়লে ফোন করো। ওকে। মিস্টার এডওয়ার্ড চলে যেতেই অ্যালেক্স বলল, লোকটা বড় ভীতু, বুঝলে? জঙ্গলে অনেক বন্য মোরগ আছে, পাছে সেগুলো সাবার হয়ে যায়। তাই এখানকার মানুষ ওইসব বলে থাকে। তোমরা এসব নিয়ে ভেবো না। আগামীকাল পার্টি, আমি দুপুরে ঠিক টাইমে চলে আসব। অ্যালেক্সের গাড়ি পথের বাঁকে অদৃশ্য হলে মালতী বলল, যে যাই বলুক না কেন, জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আগামীকাল বিকেলে আমরা কিন্তু মিসৌরি নদীটা দেখতে যাব। সারা দিনটা জিনিসপত্র গোছাতেই কেটে গেল। রাতের দিকে বেশ ঠান্ডা ভাব অনুভব করলাম। তাই তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা শোবার ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। খুব ক্লান্ত ছিলাম, তাই বিছানায় শোয়া মাত্রই গভীর ঘুমে ডুবে গেলাম। ঘুম ভাঙল হঠাৎ একটা অস্পষ্ট শব্দে। বালিশের তলা থেকে টর্চটা নিয়ে জ্বালতেই মনে হলো একটা সাদা কাপড়ের কিছুটা অংশ যেন ঘরের দরজা দিয়ে বাইরে বেরিয়ে বারান্দার অন্ধকারে মিলিয়ে গেল। আমি চমকে শয্যা ছেড়ে ঘরের লাইটের সুইচটা জ্বেলে দিলাম। দেখলাম বিছানার একপাশে মালতী অকাতরে ঘুমাচ্ছে। মালতী যদি এখানে, তাহলে এই ঘর থেকে ওটা কে বেরিয়ে গেল? টর্চ হাতে নিয়ে দোতলার সব ঘরগুলো দেখতে লাগলাম। টর্চের আলো কালো রঙের দেয়ালের উপর পড়তেই বারবার যেন বুকটা কেঁপে যেতে লাগলো। দোতলার সিঁড়ি ভেঙে নিচে আসতেই অনুভব করলাম হল ঘরটা মোটেও ফাঁকা নয়। সেখানে কেউ যেন অস্থির পায়ে ঘুরে বেড়াচ্ছে। এমন শব্দ করে তো চোর ঘুরবে না, তাহলে কে? ও কে? অন্ধকারে হাতড়ে হাতড়ে হল ঘরের লাইটের সুইচটা খুঁজছি। এমন সময় হলো আরো একটা নতুন বিপদ। সাঁ করে ছুটে গেল একটা দমকা হাওয়া, আর সেই হাওয়ার ঝটকায় ঘরের কোনো একটা জিনিস মাটিতে পড়ে গেল। আমি চমকে উঠে সেদিকে টর্চের আলো ফেললাম। পরক্ষণেই আমার চোখের সামনে ভেসে উঠল দেওয়ালের এক কোণে সাদা জামা পরনে
হাঁটুতে মুখ গুজে বসে আছে এক বয়স্ক মহিলা। মাথার লম্বা চুল মুখের সামনে দিয়ে নেমেছে মেঝেতে। টর্চের আলো বাগিয়ে ধরে বললাম, কে কে ওখানে, কে? তখনই হাঁটুর মধ্যে থেকে মেয়েটা তার মাথা তুলে ধরতেই দেখি একটা প্রকাণ্ড কুকুরের মুখ। শরীরটা মানুষের হলেও মুখের এই বিকৃতি দেখে ভয়ে আমার হাত থেকে টর্চটা মেঝেতে পড়ে ঘরটা অন্ধকার হয়ে গেল। আর পরক্ষণেই ঘরের আলো জ্বলে উঠল। দেখি কখন যেন মালতী হল ঘরে এসে লাইটের সুইচটা জ্বেলে দাঁড়িয়েছে। ঘর পুরো শূন্য, কোথাও সেই ভয়ঙ্কর রূপী মূর্তিটা নেই। শুধু মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে টেবিলের উপর যত্ন করে রাখা পিতলের ফুলদানি আর আমার হাতের টর্চটা। মালতী বলল, এত রাতে এই অন্ধকারে এখানে দাঁড়িয়ে তুমি কি করছো? আর ঘামছই বা কেন? তোমার শরীর ঠিক আছে তো? আমি কপালের ঘাম মুছে বললাম, আমার যেন মনে হলো এখানে কেউ ছিল। তুমি এসে পড়ায় সে নিজেকে লুকিয়েছে। মালতী ঘরের চারিপাশটা একবার গোল করে ঘুরে বলল, কই না তো, এখানে আবার কে থাকবে? ঘরের দরজা জানলা তো ভিতর থেকে বন্ধ। অনেক রাত হলো, শোবে চলো। পরদিন অনেক বেলা করে ঘুম ভাঙল। চারিদিকে দিনের আলো ও গাছে গাছে নাম না জানা পাখির ডাকে গতকাল রাতের সেই বিভীষিকাময় দৃশ্যগুলো মন থেকে প্রায় মুছেই গেল। মালতীকে রান্নাঘরে দেখে মনে পড়ল আজ তো লাঞ্চে অ্যালেক্সের আসার কথা। তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। বাড়ির কাছাকাছি বাজার না হলেও বাজারে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। বাজার করে যখন ফিরছি তখন দেখি বাড়ির ভিতরে বেশ কিছু মানুষের ভিড়। দরজা আগলে দাঁড়িয়ে আছে মালতী। হাতের ইশারায় তাদেরকে কি যেন বলছে, আর সবার দৃষ্টি বাড়ির ছাদের দিকে। কোনো বিপদের আভাস বুঝতে পেরে আমি জোরে পা চালাতে লাগলাম। আমাকে ফিরতে দেখে মালতী বলে উঠল, তুমি এসেছো? দেখো এরা সব কি বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানুষগুলোকে দেখে চমকে গেলাম। প্রায় 6 ফুটের কাছে লম্বা, পেশিবহুল চেহারা, গায়ের রং কালো নিগ্রোদের মতো। বুক আর পিঠের চামড়ায় কালো কালি দিয়ে অদ্ভুত সব জন্তুর ছবি আঁকা। কানে বড় বড় মাকড়ি। তাদের হাতে বল্লম, লাঠি, সারাশির মতন দেখতে ধারালো কিছু, কালো কাপড়, মোটা দড়ি, কোদাল, বেলচা, আরো কত কি। যে ভাষায় তারা কথা বলছে তা আমি বুঝতে পারছি না, তবে এটা বুঝতে পারছি এই বাড়ির ভিতর তারা ঢুকতে চায়। কিন্তু কি কারণে সেটা না জানা পর্যন্ত কিভাবে ভিতরে যেতে দিই? তাই নানাভাবে হাতের ইশারায় জানার চেষ্টা করছি ব্যাপারটা কি। এইভাবে কিছুক্ষণ কাটার পর হঠাৎ করে সবাই চুপ করে যেতেই আমার চোখ পড়ল গেটের দিকে। সেদিক থেকে কালো পোশাক পরনে কেউ যেন বাড়ির ভিতরের দিকে এগিয়ে আসছে। তার কোলে একটা বড় বিচিত্র ধরনের পুতুল। কাছে আসতেই লোকটার কোলের পুতুলটা দেখে চমকে গেলাম। বিভিন্ন গাছের ডালপালা জুড়ে যে পুতুল বানানো হয়েছে তা অবিকল মানুষের চেহারা নিলেও মাথাটা কুমিরের। লোকটি বাড়ির ছাদের দিকে একবার তাকিয়ে নিয়ে ইংলিশে কিছু বলল, যার বাংলা মানে করলে দাঁড়ায়,
একটা জন্তু খাঁচা ভেঙে গাছের ডাল বেয়ে বাড়ির ছাদে গিয়ে লুকিয়েছে। তাকে ধরে নিয়ে যেতে তারা এখানে এসেছেন। জন্তুটাকে ধরা হলে তারা সবাই চলে যাবে। এই কথা শুনে মালতী ভিতরের ঘর থেকে ভয় জড়ানো গলায় বলল, জন্তু? সে কি কথা? ওদেরকে ছাদে সিঁড়িটা দেখিয়ে দাও। আমি ছাদে যাওয়ার পথ দেখাতেই 4 জন সেদিকে চলে গেল। বাকিরা ছড়িয়ে গেল বাড়ির চারিপাশে। বেশ কিছুক্ষণ পর 4 জন ছাদ থেকে নেমে এলো। তাদের মধ্যে 2 জনার কাঁধে একটা লম্বা বাঁশ, আর তাকে ঘিরে কালো কাপড়ে ঝুলে আছে সেই জন্তুটা। কাপড় আগাগোড়া শক্ত দড়ি দিয়ে বাঁধা, তাই জন্তুটা কিরকম দেখতে সেটা বুঝতে পারলাম না। জন্তুটাকে নিয়ে ওরা চলে যেতেই শুনতে পেলাম বাড়ির পিছনে এক অদ্ভুত রকমের বাজনার শব্দ। ক্রমেই সেই বাজনার শব্দ জঙ্গলের গভীরে মিলিয়ে যেতে লাগলো। তখনই আমার মনে পড়ে গেল এই বাড়ির মালিক এডওয়ার্ডের কথা। ভুলেও যেন প্রাণে মারতে যেও না, ওরা কারোর ক্ষতি করে না। আমি আর দেরি না করে তখনই বাড়ির পিছনে জঙ্গলের পথ ধরলাম। মনে মনে ভাবলাম, জানি না কি জন্তু ছিল ওটা, আর ওরা ওটাকে ধরে নিয়ে কোথায় যাবে, যদি মেরে ফেলে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ শুনতে পেলাম বহু দূরে সেই বাজনার শব্দ। শব্দের উৎস লক্ষ্য করে ছুটতে লাগলাম। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে মাটির পথ। যত এগোই পথের 2 ধারের জঙ্গল ক্রমেই ঘন হতে থাকে। মাথার উপর উঁচু উঁচু গাছের পাতার ফাঁক দিয়ে রোদের আলো মাঝে মধ্যে ঝরে পড়ছে জঙ্গলের এদিকে ওদিকে। ঝিঝির বিচিত্র ঐকতানের সাথে বাজনার সুর মিশে ভেসে আসছে কানে। বাতাসে শুকনো পাতার মর্মধ্বনি শুনলে বুকটা কোনো অজানা আতঙ্কের আভাসে বারবার কেঁপে উঠছে। অনেকটা পথ হেঁটে আসতেই চোখে পড়ল সামনের রাস্তাটা সোজা গিয়ে মিশেছে ন্যাড়া বাঁশের একটা সাঁকোর সাথে, আর সাঁকোর নিচ দিয়ে বড় বড় পাথরকে ঘিরে সরু এক ফালি নদী চলে গেছে এঁকে বেঁকে। সেখান থেকে আরও কিছুটা এগোতেই জঙ্গলের মাঝে জনমানবহীন স্থানে একটা প্রাচীন পাথরের তৈরি উঁচু লম্বা সৌধ চোখে পড়ল। তার চারিদিকে ছড়িয়ে রয়েছে ছোট বড় মাটির ঢিবি। প্রতিটা ঢিবির পিছনে একটা মোটা গাছের ডালের সাথে ঝুলে আছে বিচিত্র সব কাঠের পুতুল। আমি সন্তর্পণে এগোতে যাব, তখনই আমাকে চমকে দিয়ে খুব কাছ থেকে বেজে উঠল সেই বিকট বাজনা। পাশে একটা ঝোপঝাড়ের ভিতর বুনো শুয়োর চলার পথে নিজেকে লুকিয়ে নিয়ে আমি দেখতে লাগলাম। একটা নির্দিষ্ট জায়গায় সোজাসুজি উপর নিচ করে মাটি খোঁড়া হয়েছে, যেখানে একটা মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে। গর্তের পিছনে গাছের ভাঙা ডাল ধরে ঝুলে আছে সেই কুমিরের মাথা দেওয়া বিকটদর্শী পুতুলটা। আর গর্তের চারিপাশে গোল গোল পাক খাচ্ছে একটা কুমির। বেশ কিছুক্ষণ পর বাজনা থামল। যে লোকটা পুতুল হাতে করে বাড়ির ভিতর এসে আমার সাথে কথা বলেছিল সে এবার ডান হাতে একটা নরমুণ্ড নিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন বলতে লাগলো। আর তখনই আকাশের বুক চিরে নেমে আসতে লাগলো চিলশকুনের দল। জঙ্গলের চারিপাশে ছড়িয়ে থাকা গাছের ডালে তারা উড়ে এসে বসল। একটা লোহার খাঁচায় কুমিরটাকে আটকে দেওয়া হলে 4 জন এগিয়ে গেল কিছুটা দূরে পড়ে থাকা কালো কাপড় জড়ানো সেই জন্তুটার দিকে। আমার মনে তখন কৌতূহল বেড়েই চলেছে।
পশুটাকে দেখবার জন্য। ওরা কি করতে চায় পশুটাকে এখানে এনে? যখন এইসব ভাবছি তখন একজন কালো কাপড়ে শক্ত করে বাঁধা দড়িটা একটানে খুলে দিল। কাপড় মাটিতে ছড়িয়ে পড়তেই আমি চমকে গেলাম। এটা তো জন্তু না, এটা তো মানুষ। মাথার এক পাশটা কোনো হিংস্র জন্তু খুবলে খেয়েছে। চোখের মণি রক্ত মাংসের আবরণ ছিঁড়ে বেরিয়ে এসেছে। অসহ্য যন্ত্রণায় মানুষটি থরথর করে কাঁপছে। আমার তখন চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। জানি না এই অশিক্ষিত বর্বর মানুষগুলো কি করতে চায় এর সাথে। তখনই চারজন ধরাধরি করে মানুষটিকে ওই সদ্য খোঁড়া মাটির গর্তে নিক্ষেপ করল। সঙ্গে সঙ্গে বেজে উঠল আবার সেই বিকট বাজনা। বাজনার তালে মাটি দিয়ে গর্তের চারিপাশের ফাঁকা জায়গাটা পূর্ণ করা হলো। দেখে মনে হচ্ছে একটা মানুষের কাটা মুন্ডু মাটির উপর পড়ে আছে। বাজনার ধ্বনি থামতেই একজন ধারালো ছুরি দিয়ে ওই মানুষটির মাথার কিছুটা চুল কেটে নিয়ে খাঁচায় বন্দি কুমিরের পায়ের সাথে শক্ত করে বেঁধে দিল। আর মাটির উপর বেরিয়ে থাকা মানুষের মাথাটা কালো কাপড়ে জড়িয়ে দিল। তারপর সবাই খাঁচায় বন্দি কুমিরটাকে নিয়ে সেখান থেকে চলে গেল। যখন বাজনার ধ্বনি জঙ্গলের পথে মিলিয়ে গেল, আমি তখন ঝোপের মধ্যে থেকে বেরিয়ে এলাম। তখনও আমার শরীর ভয়ে কাঁপছে। যেমনি আমি বাড়ির দিকে এগোতে যাব, হঠাৎ একটা দমকা হাওয়া চারিদিক থেকে ছুটে এসে আমার সারা শরীরে ছুঁয়ে গেল। আর জঙ্গলের উঁচু উঁচু গাছের ডাল থেকে চিলশকুনের দল উড়ে মাথার উপর পাক খেতে লাগলো। আমি দ্রুত পায়ে সেখান থেকে এগিয়ে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলাম। আমার সামনের পথ আটকে দাঁড়িয়ে আছে এক বয়স্ক মহিলা। পরনে ময়লা সাদা গ্রাউন, জঙ্গলের গাছ থেকে খসে পড়া শুকনো পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মাথার লম্বা চুল দেখে আমার মনে একটা সন্দেহের ছায়া উঁকি মারল। মুহূর্তের জন্য আমার মনে পড়ে গেল সেই মানুষরূপী কুকুরের প্রতিমূর্তিটার কথা। এই মহিলার সাথে অনেক মিল আছে ওই বিকৃত দেহধারী প্রাণীটার। আমার শিরদাঁড়া বেয়ে নেমে গেল আতঙ্কের শীতল স্রোত। মহিলাটি আমার দিকে একভাবে চেয়ে থেকে বলল, এত ভয় পাচ্ছেন কেন? আপনাকে তো কোনো জন্তু দংশন করেনি। মনে সাহস এনে বললাম, আপনি কে? এখানে একলা একলা কি করছেন? আমি এই জঙ্গলের প্রহরী। এখানে সাধারণ মানুষের আসা নিষেধ আছে। যান, এক্ষুনি চলে যান এখান থেকে। একটা জীবিত মানুষকে এইভাবে মাটিতে পুঁতে রেখে তাকে মৃত্যুর মুখে ছেড়ে চলে যাওয়া, এটাই কি এই জঙ্গলের নিয়ম? এই জঙ্গলে অনেক জন্তু আছে যারা মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু মানুষ তাদের ক্ষতি করতে নানা রকমের চেষ্টা করে থাকে। এই জঙ্গলের কোনো জন্তু যদি মানুষকে দংশন করে, তাহলে সেই মানুষটি আর মানুষ হয়ে বেঁচে থাকতে পারে না। রাত হলেই সেই মানুষের দেহের বিকৃতি হতে থাকে।
মানুষের মুখবয়ব পরিবর্তন হয়ে আকার নেয় জন্তুর, আর মানুষের ক্ষতি করতে তারা ধেয়ে যায়। তাই যেসব মানুষ জঙ্গলের নিয়ম ভেঙে এই জঙ্গলের জন্তুর হাতে আহত হয় তাদেরকেই শুধু এখানে নিয়ে এসে মাটিতে পুঁতে দেওয়া হয়। আর যে জন্তুর হাতে সে আহত হয় সেই জন্তুকে খাঁচায় বন্দি করে নিয়ে যাওয়া হয়। 2-3 দিন পর জন্তুটির মৃত্যু হলে বোঝা যায় এই মাটিতে পুঁতে রাখা মানুষটিও মারা গেছে। তখন মুখের কালো কাপড় সরিয়ে মানুষের মাথাটিকেও মাটি চাপা দেওয়া হয়। এই নিয়ম না মানলে জায়গাটা অল্প দিনেই বিকৃত মানুষের জঙ্গলে পরিণত হবে। এই জনমানবহীন জায়গায় দাঁড়িয়ে মহিলাটির মুখের কথা শুনে আমার ভিতরে হঠাৎ একটা জ্যান্ত ভয় এসে ভর করল। এখান থেকে আমাকে পালাতেই হবে। আমি উদ্ভ্রান্তের মতন ছুটতে লাগলাম জঙ্গলের পথ ধরে। শুনতে পেলাম কুকুরের হাড় হিম করা ডাক। বাড়ি ফিরে সোজা বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে অনেকক্ষণ শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকলাম। যখন বাথরুম থেকে বেরোলাম তখন বন্ধু অ্যালেক্সের গলা পেলাম। সে মালতীর সাথে কথা বলছে। বুঝলাম নিমন্ত্রণ রক্ষা করতে সে চলে এসেছে। উপরের ঘর থেকে রেডি হয়ে নিচে আসতেই দেখলাম নানা রকম সুগন্ধি খাবারের টেবিল সাজিয়ে মালতী রেডি। আমাকে আসতে দেখে অ্যালেক্স বলল, কি বন্ধু, টাইম মতো এসে পড়েছি তো? এই কথায় আমি কিছু বলতে যাব তখন মালতী বলল, দেশে থাকাকালীন আপনার বন্ধুটির সময়ের জ্ঞান বলতে কিছুই ছিল না, কিন্তু এখানে আসার পর আপনাদের পাল্লায় পড়ে অনেক বদলেছে। অ্যালেক্স মৃদু হেসে বলল, কি হয়েছে বন্ধু, তোমাকে বড় গম্ভীর দেখাচ্ছে? আমি যেচে নিমন্ত্রণ নিয়ে এসে পড়ায় কোনো সমস্যা হচ্ছে না তো? বললাম, তোমার শুধু বাজে কথা। এত আয়োজন সবই তো তোমার জন্য। না আসলে বাড়ি থেকে তুলে আনতাম। নাও এবার শুরু করো দেখি। খেতে খেতে অ্যালেক্সকে বলতে শুনলাম, বৌদি, রান্না দারুণ হয়েছে। খাওয়া হলে মালতী কথায় কথায় দিনের বেলার ঘটনার কথাটা বলে বসল। জানেন, আজ সকালে এই ছাদে নাকি একটা জন্তু খাঁচা ভেঙে পালিয়ে চলে আসে, আর তার জন্য কতগুলো কালো কালো মানুষ এই বাড়িতে এসে কি ঝামেলাটাই না করলো। জন্তু ছাদে কিভাবে গেল? বাড়ির পিছনে লম্বা লম্বা গাছ বেয়ে। আমি বললাম, মালতী থাক না সেসব কথা। জন্তুটাকে নিয়ে ওরা তো চলে গেছে। না না, থাকলে চলে? এত বড় একটা ঘটনা না জানতে পারলে আমার ঘুমই হবে না। বৌদি, আপনি বলুন তো কি ঘটেছিল? মালতীর মুখে পুরো ঘটনাটা শোনা হলে অ্যালেক্স নিজের ঠাই চাপড়ে বলল, ইস, জন্তুটাকে মিস করে গেলাম। আর ওই গাছের ডাল দিয়ে বানানো এই বিকট পুতুলটা দিয়ে ওরা কি করত? এই সব কিছু আমার কাছে অজানাই থেকে গেল। আমি জানি না কেন সেদিন আমার অজান্তেই বলে ফেললাম, ওটা জন্তু না, মানুষ ছিল।
এই কথায় অ্যালেক্স আমাকে চেপে ধরল। বাধ্য হয়ে আমি যা যা দেখেছি সব তাকে খুলে বললাম। সব কথা শুনে অ্যালেক্স নিজের ব্যাগ থেকে একটা দামি ক্যামেরা বার করে বলল, বন্ধু, এটা দেখেছ? এতে এমন সব ঘটনার দৃশ্য আমি তুলে রেখেছি যা সবাইকে সাহস করে দেখানো যায় না। বিকেল হতে অনেক দেরি আছে, আমাকে নিয়ে চলো সেখানে। 2-1টা ছবি তুলেই সন্ধ্যের আগে ফিরে আসবো আমরা। সেদিন মালতী আমাদের দুজনকেই ওখানে যেতে বারণ করে, কিন্তু অ্যালেক্স যখন বলল আমরা না গেলেও সে একাই সেখানে যাবে, তখন বাধ্য হয়ে আমিও ওর সাথে বেরিয়ে পড়লাম। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা দুজনে যখন সেই জায়গায় পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। চারিপাশটা বড় বেশি নিস্তব্ধ। সারসার দেওয়া মাটির ঢিবির পিছনে বিকট দেখতে সব পুতুলগুলো ঝুলে আছে। হালকা বাতাসে কোনো কোনোটা একটু একটু দুলছে। অ্যালেক্স পুতুলের ছবি তুলছে আর বারবার থুতু ফেলছে। একটা জিনিস লক্ষ্য করলাম, দিনের বেলায় আমি যখন এখানে এসেছিলাম তখন আশপাশে কোনো পচা গন্ধ নাকে আসেনি, কিন্তু এখন বাতাসে ভেসে আছে একটা তীব্র পচা গন্ধ। তাই হয়তো অ্যালেক্স বারবার থুতু ফেলছে। আমার সতর্ক দৃষ্টি খুঁজে চলেছে দিনের আলোয় দেখা সেই মহিলাটিকে। না জানি সে কোথাও লুকিয়ে আমাদেরকেই হয়তো দেখছে। এদিক ওদিকে হাঁটতেই আবিষ্কার করলাম এই জায়গার পাশ দিয়ে কাঁচা সরু পথ চলে গেছে জঙ্গলের অন্য এক দিশায়। সেই পথে আমি কিছুটা এগোতেই দেখলাম বেঁটে বাঁশের ঝোপ, তাদের মাথায় কালো কাপড়ের টুকরো বাঁধা। এমন এক ঝোপের সামনে এসে দাঁড়াতেই কতকগুলো কালো ছায়া যেন স্যাট করে সরে গেল। কিছুক্ষণ পরেই অ্যালেক্সের মর্মভেদী চিৎকার শুনতে পেলাম, আমি ওখান থেকে ছুটে আসতেই দেখি সকালে যে জ্যান্ত মানুষটাকে পশু ভেবে মাটিতে পোতা হয়েছিল তার সামনে অ্যালেক্স মাটিতে পড়ে চিৎকার করছে। ওর হাতে কালো কাপড় আর পা দিয়ে রক্ত ঝরছে। বুঝতে আর দেরি হলো না, অ্যালেক্স তার মানে মানুষটার মুখে ঢাকা দেওয়া কালো কাপড়টা খুলে ফেলেছে। আমি অ্যালেক্সের দিকে এগোতে যাব তখনই আশপাশের জঙ্গল থেকে বেরিয়ে আসতে লাগলো একদল শেয়াল। একটা গাছের ডাল কুড়িয়ে নিয়ে বললাম, অ্যালেক্স, শিয়াল তোমার কোনো ক্ষতি করবে না, ওদেরকে মেরো না, তুমি ভয় পেও না, আমি আসছি। ততক্ষণে অ্যালেক্স একটা পাথর তুলে শিয়ালগুলোর দিকে লক্ষ্য করে ছুঁড়ে দিয়েছে, আর একটা শেয়াল অ্যালেক্সের উপর ঝাঁপিয়ে পড়ে ওর ডান হাতের একটা জায়গায় দাঁত দিয়ে কামড়ে ধরে জোরে জোরে মাথা ঝাঁকাচ্ছে। মনে হচ্ছে হাতের বেশ কিছুটা মাংস ছিঁড়ে নিতে চায় সে। আমি সামনে যেতেই শিয়ালগুলো জঙ্গলের কোথায় যেন লুকিয়ে গেল। আমি আর দেরি না করে অ্যালেক্সের হাতে কালো কাপড়ের টুকরোটা কেড়ে নিয়ে সেটা দিয়ে মাটি চাপা মানুষটার মাথাটা ঢেকে দিলাম। আর তখনই আমাদের চমকে দিয়ে বাজ পড়ল। চারিধারে শো শো করে ঠান্ডা বাতাস ছুটে আসতে লাগলো। আকাশের দিকে তাকাতেই দেখি কখন যেন কালো মেঘ জঙ্গলের মাথার উপরটাকে ঘিরে ফেলেছে। বললাম, আমাদের বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না, বৃষ্টি আসতে পারে। অ্যালেক্স, তুমি বরং আমার কাঁধে ভর করে হাঁটার চেষ্টা করো। অ্যালেক্স তাই করল। পায়ের ক্ষত জায়গাটা আমার পরনের জামা দিয়ে শক্ত করে বেঁধে দিলেও হাঁটতে শুরু করতেই ক্ষত জায়গা দিয়ে আবার রক্ত বেরোতে শুরু করলো। ন্যাড়া বাঁশের সাঁকোর উপর আসতেই দেখলাম সাঁকোর নিচে বয়ে যাওয়া নদীর জলে কালো মেঘের ছায়া পড়েছে। মাঝে মধ্যে সূর্যের আলো
আড়াল হয়ে যাচ্ছে। আমি আর দেরি না করে সোজা বাড়ির দিকে এগোতে লাগলাম। অনেকটা এগোতেই চোখে পড়ল আমাদের সামনাসামনি এসে দাঁড়িয়েছে সেই বয়স্ক মহিলা। এখন তার চোখ দুটো গাঢ় নীল। আমাদের দিকে এগিয়ে এসে অ্যালেক্সকে ভালো করে দেখে নিয়ে ওর গায়ের গন্ধ শুকতে লাগলো। আমি ওনাকে পাত্তা না দিয়ে এগোতে যাচ্ছি, তখনই তিনি বলে উঠলেন, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওকে যে এখানেই আসতে হবে। হ্যাঁ, এখানে। আজ ওর শরীরে কেউ বাসা বেঁধেছে। ওকে এখানে রেখে যান। বললাম, আমি ওকে কিছুতেই রেখে যাব না, ভালো ডাক্তার দেখাবো। আমি কুসংস্কারকে বিশ্বাস করি না। অ্যালেক্সকে নিয়ে আরো কিছুটা এগিয়ে যেতেই দেখলাম ওই মহিলা চলে গেছে। তখন অ্যালেক্স বলল, বন্ধু, তুমি উনাকে চেনো? না, চিনি না। আমাদের দেখা হয়েছিল সকালে, তোমায় বলেছিলাম তো। এবার অ্যালেক্স আমাকে যে কথাটা বলল তাতে আমি বেশ ভয় পেয়ে গেলাম। যাকে তুমি দেখলে ও মানুষ নয়। বাড়ি ফিরতেই তেড়ে বৃষ্টি নামলো। বৃষ্টির ঘন কুয়াশা ভেদ করে বাইরের কোনো কিছুই আর দেখা গেল না। মালতী কোনো মতে ফার্স্ট এডের জিনিস দিয়ে অ্যালেক্সের হাত আর পায়ের ক্ষত জায়গা বেঁধে রক্ত বন্ধ করল। ঘণ্টাখানিক পর বৃষ্টি কমে এলো। চারিপাশে তখন রাত নেমেছে। বাড়ির পিছনে গাছের ডালপালা থেকে জল ঝরছে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার এসে অ্যালেক্সকে দেখে গেলেন। আমি ফোন করে অ্যালেক্সের বাড়িতে জানিয়ে দিলাম বিশেষ কারণে আজ রাতটা ও আমার এখানেই থাকবে, আগামীকাল ভোরে ও বাড়ি ফিরবে। এতে অ্যালেক্সের বাড়ির কেউ আপত্তি করল না। কিন্তু মালতী বারবার বলতে লাগলো, শোনো না, আমার বড় ভয় করছে। যদি অ্যালেক্স ওই মানুষটার মতো হয়ে যায়, তাহলে ওকেও কি ওই কালো মানুষগুলো ধরে নিয়ে যাবে? বলো না। আমি ধমক দিয়ে বললাম, যত সব অশিক্ষিত বন্য বর্বর মানুষদের কথা তুমি বিশ্বাস করছো। আমি জানি অ্যালেক্স ভালো হয়ে উঠবে। প্লিজ তুমি ভয় পেও না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অ্যালেক্সের কাঁপুনি দিয়ে জ্বর এলো। জ্বরের ঘরে নিজের কান দুটো হাত দিয়ে চেপে ধরে বলতে লাগলো, বন্ধু, আমার কানের কাছে কতগুলো শেয়াল একভাবে ডেকে যাচ্ছে। তুমি ওদেরকে এক্ষুনি তাড়াবার ব্যবস্থা করো। অনেক বুঝালাম, সে এখন ঘরের মধ্যে আছে, কোথাও শিয়াল ডাকছে না। কিন্তু অ্যালেক্স একই কথা বারবার বলে যেতে লাগলো। রাতে গরম দুধ ছাড়া কিছুই খেলো না সে। আমাদের রাতের খাওয়া হলে মালতীকে বললাম, আজ রাতটা আমি অ্যালেক্সের ঘরেই থাকব, তুমি বরং শুয়ে পড়ো। তা হয় না, তোমাকে আমি কিছুতেই ওর সাথে থাকতে দেব না। যদি তোমার কিছু হয়? আহ মালতী, বোকার মতন কথা বলো না। যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। মালতী অনিচ্ছা সত্ত্বেও পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু আমার কিছুতেই ঘুম আসছিল না। মাথার মধ্যে সেই মহিলা যেন বারবার একই কথা বলে যাচ্ছিল। বিরক্ত হয়ে ঠিক করলাম একটু গরম কফি খাওয়া দরকার। তাই দোতলা সিঁড়ি ভেঙে রান্নাঘরের দিকে এগোতে লাগলাম। কফি বানানো হলে হঠাৎ কি একটা শব্দে আমি রান্নাঘর থেকে বেরোতেই দেখি স্যাট করে
সাদা কাপড়ের একটা অংশ অ্যালেক্সের ঘরে ঢুকে গেল। আমি দেরি না করে সিঁড়ি বেয়ে উঠছি, তখনই বাড়ির লাইটগুলো অফ হয়ে গেল। বাইরে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকানোয় তার আলো এসে জানালার কাঁচে পড়ছে, আর ঘরের মধ্যে আলো অন্ধকারের খেলা চলছে। তারই মধ্যে হাতড়ে হাতড়ে অ্যালেক্সের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। দাঁড়াতেই আমার সারা শরীর কেঁপে গেল। বিছানার সাদা চাদর ক্রমেই উপরে উঠছে, পচা দুর্গন্ধে ভরে উঠেছে ঘরটা। আমি দম বন্ধ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ চাদরটা কাঁপতে শুরু করেছে। মনে হচ্ছে চাদরের নিচে কোনো রহস্যের জট খুলছে। তখনই কানে এলো মটমট করে হাড় ভাঙা শব্দ। আমি আতঙ্কে চিৎকার করে ডেকে উঠলাম, অ্যালেক্স! আমার চিৎকারে পাশের ঘর থেকে মালতীর টর্চ হাতে ছুটে এসে আমার পাশে দাঁড়ালো। মালতীর টর্চের আলো যেই জ্বেলেছে, অমনি দেখলাম চাদর খসে পড়ল বিছানায়, আর চোখের সামনে ভেসে উঠল একটা প্রকাণ্ড শিয়ালের মাথা। শরীরটা মানুষের। বুঝতে দেরি হলো না যে ওটা অ্যালেক্স। প্রাণীটা তখন বারবার ঘাড় ঝাঁকাতে ঝাঁকাতে বিছানার উপর উবু হয়ে বসবার চেষ্টা করছে। তখন মালতী আমার হাতটা শক্ত করে ধরে রেখে বলল, এটা অ্যালেক্স নয়, অন্য কেউ। কথা শেষ হলো না। কিছু বুঝে ওঠার আগেই জন্তুটা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি চিৎকার করে হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছি। তখন মালতী হাতের টর্চ দিয়ে জোরে আঘাত করলো জন্তুটার মাথায়। আমি মালতীকে সরাতে গিয়ে দেখি এইমাত্র হাতে টর্চ দিয়ে যে মেরেছে সে মালতী নয়, গতকাল রাতে দেখা সেই বিকৃত মহিলা, যার মাথা কুকুরের। মালতী কিছুটা দূরে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে ঘরময় হুটোপাটি শুরু হলো। শিয়াল আর কুকুরের গর্জনে ঘরটা কেঁপে উঠতে লাগলো। হঠাৎ কাঁচের জানালা ভেঙে দুটো জন্তুই বাগানের দিকে লাফিয়ে পড়ল। চারিধার এখন শান্ত। বহু দূরে কোথাও যেন একদল শিয়াল আর কুকুরের অপার্থিব ডাক শোনা গেল। সারাটা রাত মালতীকে আগলে বসে থাকলাম। যখন চারিধারে ভোরের আলো ফুটল, তখন মালতীর জ্ঞান ফিরল। ভয়ে তার মুখ দিয়ে কথা বেরোলো না। বেলা বাড়তেই বাড়িতে সেই কালো লোকগুলোর আবির্ভাব হলো। দেখলাম গতকালকে সেই লোকটা আজও একটা পুতুল নিয়ে হাজির হয়েছে। মানুষের দেহে শিয়ালের মাথা। তারা বাড়ির পিছনে একটা গাছের ডালে ঝুলে থাকা অ্যালেক্সের মৃতদেহটা নামিয়ে নিয়ে কালো কাপড়ে জড়িয়ে জঙ্গলের পথে যেতে লাগলো। সেদিনও বাজনার শব্দে বনের নীরবতা চূর্ণ বিচূর্ণ হলো। সেদিন মালতীর কথায় আমরা ওদের সঙ্গে গিয়েছিলাম সেই জায়গায়। জানতে পেরেছিলাম যে মহিলাকে আমি বাড়ির মধ্যে কুকুরের বিকৃত রূপে দেখেছিলাম, সে হচ্ছে এই বাড়ির বর্তমান মালিকের মা, মিসেস ক্রেলি। অ্যালেক্স ছোটবেলায় এই বাড়িতে মিসেস ক্রেলির কাছেই পড়তে আসত। যখন মিসেস ক্রেলির স্বামী মারা গেলেন, তখন তিনি বড়ই একা হয়ে যান। ছেলেরা মাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু ক্রেলি এই বাড়ি ছেড়ে কোথাও যায়নি। তিনার একাকী জীবনে একমাত্র সঙ্গী হয়ে ওঠে তার কুকুর রবার্ট। অ্যালেক্স বড় হলে একদিন খেলার ছলে বাড়ির ছাদ থেকে রবার্টকে ইচ্ছে করে ফেলে দেয় নিচে। সেদিন রবার্টের শরীরের সমস্ত হাড় ভেঙে গুড়িয়ে যায়। খুব কষ্ট করে সে মারা যায়। মৃত্যুর আগে রবার্ট যখন যন্ত্রণায় ছটফট করছিল,
তখন অজান্তে ক্রেলির শরীর ক্ষত হয়। তারপর থেকে ক্রেলির শরীর বিকৃত হতে থাকে। এতদিন ক্রেলি রবার্টের প্রতিশোধ নেওয়ার জন্য রোজ গভীর রাতে এই বাড়ির দরজা ধাক্কাত। তখন বুঝলাম মিস্টার এডওয়ার্ড কেন বলেছিলেন মাঝরাতে দরজা না খুলতে। শুনছিলেন অঙ্কুশ মৈত্রের লেখা ভৌতিক গল্প আতঙ্ক। গল্প পাঠে অঙ্কুশ, অ্যালেক্স ডিসুজা ও এডওয়ার্ডের চরিত্রে সার্থক সরকার, মালতী ও বয়স্ক মহিলার চরিত্রে সঞ্চিতা মেঘদার। রূপকথার সমস্ত গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।